টানা তাপপ্রবাহের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি, দীর্ঘ হওয়ার আভাস আবহাওয়া দপ্তরের। বজ্রপাতের আশঙ্কায় সতর্কতার পরামর্শ। পুরোপুরি না নিভলেও নিয়ন্ত্রণে সুন্দরবনের আগুন, কারণ অনুসন্ধানে বন বিভাগের ৩ সদস্যের কমিটি। রাজনৈতিক সদিচ্ছা ছাড়া পরিবহন চাঁদাবাজি নিয়ন্ত্রণ অসম্ভব, মত বিশ্লেষকের। গডফাদাররা ধরাছোঁয়ার বাইরে থাকার হতাশা। এবং চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টি-20তে জিম্বাবুয়েকে ৬ উইকেটে হারালো বাংলাদেশ। সহজ জয়ে সিরিজের ২-০তে এগিয়ে টাইগাররা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মাহমুদ হোসেন। এবার বিস্তারিত। দেশের উন্নয়নের পাশাপাশি সেনাবাহিনীকে আরও আধুনিক, দক্ষ ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ঢাকা সেনানিবাসে নবনির্মিত আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথোলজি AFIP ভবন এবং আর্মি সেন্ট্রাল অডিটোরিয়াম সেনা প্রাঙ্গণের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। ঢাকা সেনানিবাস এলাকায় বসবাসকারীদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতে আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথোলজির জন্য এ নতুন ভবনের নির্মাণ করা হয়। এছাড়া জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সভা, সেমিনার, অনুষ্ঠান আয়োজনের জন্য নির্মাণ করা হয়েছে আর্মি সেন্ট্রাল অডিটোরিয়াম সেনা প্রাঙ্গণ। সশস্ত্র বাহিনীর জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যে 1974 সালের যে প্রতিরক্ষার নীতিমালা প্রণয়ন করেছিলেন, তারই ভিত্তিতে ফোর্সেস গোল 2030 প্রণয়ন করে আমরা তা বাস্তবায়ন করে যাচ্ছি। ফোর্সেস গোল বাস্তবায়নের মাধ্যমে আমরা চাচ্ছি আমাদের সশস্ত্র বাহিনী আধুনিক, জ্ঞান সম্পন্নভাবে প্রতিষ্ঠিত হবে। সেই সাথে যেহেতু আমাদের 2008 নির্বাচনের লক্ষ্য ছিল ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা, কাজে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন আমাদের সশস্ত্র বাহিনী গড়ে উঠবে, সেটাই আমাদের লক্ষ্য এবং সেভাবেই আমরা কাজ করে যাচ্ছি। জাতীয় ও আন্তর্জাতিক চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়গুলোতে কারিকুলাম প্রণয়নের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সৈয়দ হুমায়ুন আখতার বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে বিশ্ববিদ্যালয়ের বার্ষিক প্রতিবেদন পেশকালে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমি সহ সার্বিক কার্যক্রম এবং বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন উপাচার্য। এ সময় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, উচ্চ শিক্ষার ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। অবশেষে ষষ্ঠীর বৃষ্টির দেখা পেল রাজধানীবাসী। রোববার রাত 9:30টার পর মহানগরীর বিভিন্ন জায়গায় বাতাস বইতে থাকে। এতে তাপমাত্রা কিছুটা কমে আসে। প্রায় ঘণ্টাব্যাপী বাতাস বয়ে যাওয়ার পর রাত 10:30টার দিকে নামে স্বস্তির বৃষ্টি। রাজধানীর সেগুনবাগিচা, তেজগাঁও, কাউরান বাজার, মিরপুর ও বাড্ডা সহ বেশ কিছু এলাকায় বৃষ্টি হয়। তাতে রাজধানীতে কী পরিমাণ বৃষ্টি হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এর আগে সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 72 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আজ থেকেই টানা বৃষ্টিপাতের আভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর। ঝড় বৃষ্টির কারণে সারা দেশে কমতে শুরু করেছে তাপমাত্রা। এতে টানা তাপপ্রবাহের ধকল থেকে স্বস্তি ফিরেছে জনজীবনে। আজ থেকে টানা বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পশ্চিমা লঘুচাপের প্রভাবে শনিবার দেশের বেশ কিছু এলাকায় দমকা, ঝড়ো বৃষ্টি ও বজ্রপাত হয়েছে। আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা 2 ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মনোয়ার হোসেন। এবার ব্যাপক বজ্রপাত হতে পারে জানিয়ে কৃষকদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন তিনি। আগামী কাল থেকে শুরু করে সারা দেশেই বিচ্ছিন্নভাবে বজ্র ঝড় সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন যে বজ্রপাতে প্রাণহানি ঘটছে সে ব্যাপারে জনগণের অনেকটা সচেতন থাকা দরকার। বিশেষ করে যখন আপনার বিদ্যুৎ চমকায়, সে বিদ্যুৎ চমকানোর 30 সেকেন্ড যদি আমরা একটু দেখি যে 30 সেকেন্ডের ভেতরে বিদ্যুৎ চমকানোটা আমি শুনতে পাচ্ছি কিনা। যদি সেটা শুনতে পাই তাহলে বুঝতে হবে যে সেটা আমার দিকেই আসবে। বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলায় সুন্দরবন পূর্ব বন বিভাগের আওতাধীন চাঁদপাই রেঞ্জের
আমরবুনিয়া ক্যাম্পের বনাঞ্চলের আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। আগুন গাছের ওপরে বা ডালপালায় বিস্তৃত হয়নি, শুধুমাত্র মাটির ওপরে বিক্ষিপ্তভাবে বিস্তৃত হয়েছে। তবে সরেজমিনে গিয়ে দেখা যায় বনের মধ্যে অর্ধশতাধিক স্থানে বিক্ষিপ্তভাবে আগুন ও ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। আলো না থাকায় পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করতে পারেনি ফায়ার সার্ভিস। আগুন লাগার ঘটনায় কারণ অনুসন্ধানে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন দাখিলের জন্য সময় দেয়া হয়েছে 7 দিন। স্মার্ট বাংলাদেশ গড়তে তথ্য প্রযুক্তি খাতে আরও বেশি উদ্ভাবনের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। আর আইসিটি সেক্টরে কর্পোরেট ট্যাক্স তুলে নেয়ার তাগিদ দিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। স্মার্ট বাংলাদেশ গড়তে জলবায়ু অর্থায়ন শীর্ষক এক সেমিনারে তারা একথা বলেন। নাসির উদ্দিনের রিপোর্ট। 2041 সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত ও স্মার্ট। সেক্ষেত্রে স্মার্ট নাগরিক ও স্মার্ট ব্যবস্থাপনায় বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এজন্য তথ্য প্রযুক্তির মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবিলা, ইকোসিস্টেম পুনরুদ্ধার, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, কৃষিপণ্য উৎপাদনে প্রযুক্তিগত সেবা প্রদান নিশ্চিতকরণের মতো বিষয়গুলো বেশি জরুরি। স্টার্টআপগুলোকে এই কাজে নিয়োজিত করতে। এ নিয়ে রোববার এক সেমিনারের আয়োজন করে ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইকুইটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ VCPEAB। এতে স্মার্ট বাংলাদেশ গঠনে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিখাতের আরও ডিজিটালাইজেশনে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন উদ্যোক্তা ও ব্যবসায়ীরা। স্মার্ট বাংলাদেশের 4টি স্তম্ভের মধ্যে একটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ স্তম্ভ, যেটা হচ্ছে স্মার্ট গভর্নমেন্ট। আর স্মার্ট গভর্নমেন্টের মধ্যে স্মার্ট হেলথ হচ্ছে একটি গুরুত্বপূর্ণ অংশ। এত বড় অর্থনীতি হয়েছে, কিন্তু সেই জায়গায় আমাদের কিন্তু এই জায়গাগুলোর কাঠামোগত পরিবর্তন এবং গুণগত পরিবর্তনগুলো আসেনি। আইসিটি প্রতিমন্ত্রী বলেন, তথ্য প্রযুক্তির অগ্রগতি এখনও সন্তোষজনক নয়। নানা সীমাবদ্ধতায় বিশ্ববিদ্যালয়ে এখনও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো সাবজেক্ট চালু হয়নি। এছাড়া আইসিটি খাতে কর্পোরেট ট্যাক্স তুলে দেওয়ার কথাও বলেন তিনি। নির্দিষ্টভাবে পলিসি ইনসেনটিভস, ভ্যাট ট্যাক্স এক্সামশনস এবং এক্সপোর্ট ইনসেনটিভ যেটা চলমান আছে, আমি প্রথমত ইন্ডাস্ট্রির সাথে একমত পোষণ করে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের এই যৌক্তিক দাবিটা আমাদের নেতা অভিভাবক হিসেবে আপনি তুলে ধরবেন এবং এটা বাস্তবায়ন করার জন্য আপনি নেতৃত্ব দেবেন। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, করের আওতা বাড়াতে এনবিআরকে আরও সক্রিয় হতে হবে। আমি এগ্রি করি যে এক্সামশনসটা তুলে নেওয়া উচিত, কিন্তু আইসিটি ইন্ডাস্ট্রি আমরা যে লেভেলে এখন এসছি, এখনো আমরা সে লেভেলের ম্যাচিউরিটিটা পাই নাই যে এই যে বেনিফিটসগুলি দেওয়া হয়েছে সেটা উইথড্র করা উচিত না। এ সময় তথ্য প্রযুক্তি খাতে নতুন সম্ভাবনা খতিয়ে দেখার তাগিদ দেন তিনি। As AI develops, as robotics develops, as all of this develops, there will be a huge demand. নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ আমেরিকার সঙ্গে সংঘাতে লিপ্ত হয়নি। দেশটির মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে তারা শুধু সত্য তুলে ধরেছে বলে দাবি করলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীতে এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন তিনি। এ সময় বৈশ্বিক রাজনীতি নয়, বাংলাদেশ অর্থনীতির চাপে আছে বলেও স্বীকার করেন তিনি। রেজা খানের রিপোর্ট। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন দলের সাধারণ সম্পাদক। গণমাধ্যমের নানা প্রশ্নের উত্তর দেন তিনি। -2 ফর্মুলা করেছিল। আওয়ামী লীগের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব তৈরি হয়নি, শুধু সমসাময়িক বিষয়ে তারা সত্য তুলে ধরছেন বলে জানান ওবায়দুল কাদের। প্রায় প্রতিদিনই যুক্তরাষ্ট্রে গান ভায়োলেন্স হচ্ছে, ম্যাস শুটিং হচ্ছে। যুক্তরাষ্ট্র প্রায় 52টা ইউনিভার্সিটি এখন গাজায় গণহত্যার বিরুদ্ধে তারা প্রটেস্ট করছে। যুক্তরাষ্ট্রে আজকে যা হচ্ছে সে সত্য বলতে গেলে আমাদের অপরাধ কোথায়। বিশ্ব রাজনীতির চাপে বাংলাদেশ পড়েনি, তবে অর্থনৈতিক সংকটে আমরা ভুগছি বলে স্বীকার করেন তিনি। যুদ্ধের কারণে অর্থনৈতিক সংকট এটা সারা বিশ্ব জুড়ে, এবং তার প্রতিক্রিয়া প্রভাব আমাদের এখানে। তৃণমূলে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রতীক ছাড়া নির্বাচন করছে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। রেজা খান, মোহনা সংবাদ,
ঢাকা। দেশে গণমাধ্যমের স্বাধীনতা না থাকায় গণতন্ত্র হুমকির মুখে, এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। আর উপজেলা নির্বাচন বর্জন করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীতে পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে রাজধানীর বেলি রোডে লিফলেট বিতরণ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সাংবাদিকদের তিনি বলেন, সরকার 7 জানুয়ারির মতো উপজেলা নির্বাচন নিয়েও প্রহসন করতে চাইছে। 7ই নির্বাচনের দাবি নির্বাচনের পর আবার তিনি উপজেলা নির্বাচন শুরু করেছেন। এটাও দাবি, এখানে কোন গণতন্ত্রকামী রাজনৈতিক দল তারা অংশগ্রহণ করছে না। আপনারা কেউ এই দাবি সরকার, এই অবৈধ সরকারের কোন নির্বাচনে অংশগ্রহণ করবেন না। এদিকে বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে বিএফইউজে ও ডিইউজে। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান দেশে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কথা বলেন। মুক্ত চিন্তা বিকাশের কোনো সুযোগ না থাকে, এখানে যদি মানুষকে বাধ্য করা হয় একই লাইনে চলার জন্য, বাংলাদেশের 18 কোটি মানুষকে একই লাইনে চলার জন্য যেখানে বাধ্য করা হয়, সেখানে সংবাদপত্রের স্বাধীনতা থাকতে পারে। গণতন্ত্র হরণ করে সরকার দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে বলেও অভিযোগ করেন তিনি। গণতন্ত্র যদি দেশে না থাকে, দেশে যদি একদলীয় শাসন কায়েম হয়ে থাকে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। রাজনৈতিক সদিচ্ছা ছাড়া পরিবহনের চাঁদাবাজি নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অপরাধ বিশ্লেষকরা। তারা বলছেন চুনোপুটিরা ধরা পড়লেও গডফাদাররা থেকে যাচ্ছে আড়ালেই। আর র্যাব বলছে স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় পরিবহনে চাঁদাবাজির ঘটনা ঘটছে, ফলে পুরোপুরি চাঁদাবাজি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। চাঁদাবাজি নিয়ে এমদাদুল হক খানের 3 পর্বের ধারাবাহিকের আজ শেষ পর্ব। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে এভাবেই পরিবহনে চাঁদাবাজি করছে স্থানীয় মাস্তানরা। চাঁদাবাজির অভিযোগে সম্প্রতি র্যাবের হাতে গ্রেপ্তার হয় বেশ কিছু সন্ত্রাসী, তবে আড়ালে থেকে যায় তাদের গডফাদাররা। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক বলেন, স্থানীয় প্রভাবশালীদের ছত্রচ্ছায় চাঁদাবাজির মতো অপরাধের ঘটনা ঘটছে, ফলে মাঠ পর্যায়ে চাঁদাবাজরা গ্রেপ্তার হলেও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না চাঁদাবাজি। পরিবহনে চাঁদাবাজি ক্ষেত্রে আমরা অধিকাংশ ক্ষেত্রে দেখেছি যে যারা ইতিপূর্বেও চাঁদাবাজি করেছে এবং আইন আওতায় এসেছে এবং কারাভোগ করে জামিনে বের হয়ে এসেছে, এরকম অনেককে আমরা পেয়েছি যে তারা পুনরায় এসে এই ধরনের পরিবহনে চাঁদাবাজির সাথে সংশ্লিষ্ট হচ্ছে। অনেক ক্ষেত্রে আমরা পেয়েছি যে তারা এলাকায় যারা বিভিন্ন সময় আধিপত্য বিস্তার করে তাদের সহকর্মী হিসেবে তারা বিভিন্ন সময় এলাকায় অবস্থান করে এবং যারা এই ধরনের আধিপত্য বিস্তার করে এবং বৃহৎ আকারে চাঁদাবাজির সাথে সংশ্লিষ্ট তাদের কর্মী হিসেবেও তারা অনেক ক্ষেত্রে এই পরিবহন সেক্টরে তারা চাঁদাবাজি করছে। অভিযোগ পেলে যথারীতি ব্যবস্থা নেওয়ার কথাও জানায় র্যাব। এটা বন্ধ করতে হলে আমরা মনে করি যে আমাদের সবাইকে সচেতন হতে হবে, সবাইকে কঠোর হতে হবে, প্রতিবাদী হতে হবে। আপনার কাছে চাঁদা চাইলে আপনাকে চাঁদা দিতে হবে এমন তো কোনো কথা নেই। আপনার কাছে চাঁদা চায়, আপনি তার পরিচয় সহ আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ করেন। অপরাধ বিশ্লেষকরা বলছেন, চুনোপুটিরা ধরা পড়লেও মূল হোতারা থেকে যাচ্ছে আড়ালেই। যারা এই চাঁদাবাজির সাথে সম্পৃক্ত তাদের হাত এত লম্বা কিংবা তাদের যে শক্তি এত বেশি যে আসলে এটি বন্ধ করা সম্ভব হচ্ছে না। প্রান্তিক পর্যায়ের বা খুচরা চাঁদাবাজি যারা, এদের যে বস যারা রয়েছে, এদের যারা মেন্টর বা পৃষ্ঠপোষক যারা রয়েছে বা পিছনের শক্তি, তারা কিন্তু ধরাছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে। সুতরাং যারা মূল শক্তিকে ধরাছোঁয়ার বাইরে রেখে খুচরা অথবা দুর্বল শক্তিকে আইনের আওতায় নিয়ে এসে চাঁদাবাজি বন্ধ করা সম্ভব হবে না। তিনি বলেন, অতীত অভিজ্ঞতা বলছে রাজনৈতিক সদিচ্ছা ছাড়া চাঁদাবাজি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। যদি সত্যিকার অর্থে এই চাঁদাবাজি আমরা বন্ধ করতে চাই, সেটি বন্ধ করা কোনো কঠিন কাজ না বা কোনো কঠিন বিষয় নয়, কিন্তু বিষয়টি হচ্ছে আমরা সেটি সত্যিকার অর্থে চাই কিনা। সেটি আপনি পরিবহন নেতাদের ক্ষেত্রেই বলুন, সেটি পুলিশের ক্ষেত্রেই বলুন, সেটি প্রশাসনের ক্ষেত্রেই বলুন, রাজনৈতিক নেতাদের ক্ষেত্রেও বলুন। চাঁদাবাজি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার পরামর্শ দেন তিনি। এমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা। লোডশেডিং ও সড়ক দুর্ঘটনা নিয়ে জাতীয় সংসদে ক্ষোভ ঝাড়লেন বিরোধী দলের চিফ হুইপ মুজিবুল হক চূর্ণ। রোববার সংসদ অধিবেশনে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে দেয়া বক্তব্যে এ ক্ষোভ জানান তিনি।
বলেন এখন গ্রামে 24 ঘন্টার মধ্যে কোথাও 12 ঘন্টা আবার কোথাও 8 ঘন্টা বিদ্যুৎ থাকে। 28,000 মেগাওয়াট বিদ্যুতের উৎপাদন নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এদিকে সরকারের হিসেব মতে ঈদের আগে ও পরে সড়ক দুর্ঘটনায় সারা দেশে 315 জন মারা গেছে। এতে দৈনিক 14 জন এবং বছরে 5,000-এর মতো মানুষ মারা যান বলে জানানো হয়। এ অবস্থায় সড়ক পরিবহন মন্ত্রীকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান চূন্য। বাংলাদেশের শিশু ও গর্ভবতী নারীদের উচ্চ তাপপ্রবাহের প্রভাব থেকে রক্ষা করতে নতুন নির্দেশনা চালু করেছে স্বাস্থ্য অধিদপ্তর। জলবায়ুর বিরূপ প্রভাব থেকে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সুরক্ষিত রাখতে ইউনিসেফের সহযোগিতায় স্বাস্থ্য অধিদপ্তর গরমজনিত জাতীয় নীতিমালা চালু করেছে। দুপুরে রাজধানীর একটি হোটেলে ন্যাশনাল গাইডলাইনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্ত লাল সেন বলেন, গরমের মধ্যে সাধারণ মানুষের অসুস্থতা মোকাবেলায় নতুন এ নীতিমালা চালু করা হয়েছে। তাপপ্রবাহ সংক্রান্ত চিকিৎসার জাতীয় নীতিমালা প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়ার নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। তীব্র গরমের মধ্যে বাচ্চারা এবং বয়স্করা, যাদের কমরবিডিটি, যাদের ডায়াবেটিস, হার্ট ডিজিজ, বিভিন্ন অসুখ আছে, তাদেরই সবচেয়ে বেশি রিস্কের মধ্যে পড়তে হয়। গরম হয়তো আগামী বছরও আসবে, কিংবা এটা চলতেই থাকবে, বাড়তেও পারে, আমি জানি না। তবে এই নির্দেশিকাটা আমরা যদি সারা দেশে ছড়িয়ে দেওয়ার জন্য অলরেডি আমি নির্দেশ দিয়েছি এবং অলরেডি আমাদের চিকিৎসকদেরকে অনলাইনেও এটার ব্যাপারে ট্রেনিং দেওয়া হয়েছে যে গরমের মধ্যে কি করা যায়, কি না যায়। মানব পাচার আইনের মামলায় মিল্টন সমাদ্দারের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম শান্তা আক্তার শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। এদিকে ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন আর রশিদ জানিয়েছেন, মিল্টন সমাদ্দার তার আশ্রমে থাকা ব্যক্তিদের হাত পা কেটে পৈশাচিক আনন্দ পেতেন। আমার কোনো বক্তব্য নেই। আপনি কি তাকে নির্দোষ মনে করেন? আমি সেটাও আমি বলতে পারবো না, আইন যেটা মনে করবে সেটা। মিল্টন সমাদ্দার যা ভয়াবহ অপরাধ করেছেন, একটি অপরাধ না, সে নিজেই স্বীকার করেছেন এবং তার অ্যাকাউন্টে তো এখনো 1,85,00,000 টাকা আছে। সে এতগুলি টাকা থাকার পরেও কাউকে চিকিৎসা না করান না। তার সাথে যারা জড়িত, তাদেরকে যারা প্যাট্রোনাইজ করেছে, তারা ফেসবুকে ফলোয়ার বাড়ানোর জন্য যারা প্যাট্রোনাইজ করেছে এবং তাকে যারা হেল্প করেছে, তার ফাউন্ডেশনে যারা মেম্বার রয়েছে, আমরা প্রত্যেককেই আমরা আইনের আওতায় নিয়ে আসবো। গাজীপুরের জয়দেবপুরে রেল দুর্ঘটনার পর থেকে ট্রেনের সময়সূচিতে বিপর্যয় দেখা দিয়েছে। আজও সময় মতো ছেড়ে যায়নি উত্তরবঙ্গের অধিকাংশ ট্রেন। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। জাহিদ সবুজের রিপোর্ট। গত শুক্রবার বেলা প্রায় 11টার দিকে টাঙ্গাইল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা টাঙ্গাইল কমিউটার ট্রেনের সঙ্গে জয়দেবপুর আউটার সিগন্যালের কাজীবাড়ি এলাকায় একটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় ট্রেনের 9টি বগি লাইনচ্যুত হয় এবং ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। দীর্ঘ সময় রেল চলাচল বন্ধ থাকায় ট্রেনের সময়সূচিতে বিশৃঙ্খলা দেখা দেয়। এতে করে ভোগান্তিতে পড়েন কমলাপুর রেল স্টেশনে আসা যাত্রীরা। আমাদের ট্রেন ছিল 3:10-এ, সেই ট্রেন এই 4:20 কথা বলছে, এখনো লাইনে নাই ট্রেন। আসবে এখনো বলে 4:30 দিকে, তাহলে আমরা বাসায় যাব কিভাবে আর জমবো কিভাবে? আমাদের ট্রেন ছিল হচ্ছে 3:20-এ, তো এখন পর্যন্ত সম্ভাব্য টাইম দেওয়া হয়েছে 4:20-এ, আদৌ আসবে কিনা সেটা এখনো শিওর না। উপকূল এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, যমুনা এক্সপ্রেস সহ অধিকাংশ ট্রেনের যাত্রী অপেক্ষায় থাকেন। এদিকে ট্রেনের শিডিউল চার্টেও মেলেনি ট্রেন ছাড়ার সম্ভাব্য সময়। দেয়া লাগছে 4:20-এ, তা 4:20 বাজে এখনো লাইনে আসেনি। 3:10-এ যাওয়ার কথা ছিল, এখন 4:20 বাজে, এখনো ট্রেন দেয়নি। 3:20-এ আসার কথা ছিল, এখনো আইছে না। আমরা তো অপেক্ষা করতেছি গাড়ির জন্য। এ বিষয়ে জানতে বেশ কয়েকবার যোগাযোগ করেও কমলাপুরের স্টেশন মাস্টার ও ম্যানেজারের দেখা পাওয়া যায়নি। জাহিদ সবুজ, মোহনা সংবাদ, ঢাকা। গোপালগঞ্জ শহরের লেকপাড়ের গুরুত্বপূর্ণ সড়কের ওপরেই গড়ে তোলা হয়েছে ট্রাক স্ট্যান্ড, যেখানে সেখানে ট্রাক রাখায় চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে শহরবাসীকে। বিপাকে রয়েছেন ট্রাক মালিক শ্রমিকরাও। তারা বলছেন, টার্মিনাল না থাকায় বাধ্য হয়ে রাস্তার ওপর ট্রাক রাখছেন তারা। সমস্যা সমাধানে টার্মিনাল নির্মাণের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। গোপালগঞ্জ থেকে মাসুদ পারভেজের তথ্যে আরও জানাচ্ছেন শারমিন শর্মা। গোপালগঞ্জ শহরের সড়কটিতে বেসিক শিল্পনগরী থেকে মহিলা কলেজ পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তা জুড়ে রাখা হয়েছে শতাধিক ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি।
শুধু তাই নয়, রাস্তার ওপরই ট্রাক ও কাভার্ড ভ্যানে উঠানো নামানো হচ্ছে মালামাল। এ কারণে সড়কটিতে সৃষ্টি হয় তীব্র যানজট। ছোটখাটো দুর্ঘটনাও ঘটছে প্রতিনিয়ত। সড়কটি যেন জেলা শহরে মানুষের কাছে বিস্ফোরা হয়ে উঠেছে। আমাদের গোপালগঞ্জে যদি একটা বাস টার্মিনাল থাকতো এটা রাখার জন্য, তাহলে খুবই ভালো হতো। যেহেতু নাই, এইগুলো থাকার কারণে আমাদের এখানে যানজটের সৃষ্টি হয় এবং আমাদের চলাচলের জন্য খুবই অসুবিধার সম্মুখীন হতে হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা মেয়র সাহেবের কাছে অনুরোধ রাখবো যে এখানে যেন প্রতিবন্ধক সৃষ্টি না হয়, সেজন্য ট্রাক স্ট্যান্ডে উন্নত সরানোর জন্য অনুরোধ থাকবে। যেভাবে আমরা ট্রাক রোডের পারে রাখি, মানুষের চলাচলে ভোগান্তি হয়। সড়কের উপর ট্রাক রাখার কারণ জানতে চাইলে এর মালিক ও শ্রমিকরা জানান, টার্মিনাল না থাকায় বাধ্য হয়ে তারা এমনটা করছেন। কোনো টার্মিনাল নেই, আমরা ব্যাট দেই, ট্যাক্স দেই, সব কিছু আমরা ঠিকমতো দেই, কিন্তু আমাদের কোনো প্রশাসন বা আমরা অনেক জায়গায় গেছি, আমাদের দেবে দেবে বলে কোনো টার্মিনাল দিচ্ছে না। সবাই আমাকে আশ্বাস দিচ্ছে আমাদের, কিন্তু আমাদের কোনো স্টান দেয় নাই। সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, গোপালগঞ্জে অতি তাড়াতাড়ি একটা ট্রাক টার্মিনাল দিলে আমাদের ট্রাকগুলো রাখার এবং শ্রমিকগুলো বিভিন্ন জায়গাতে টিপ মারে এসে সেখানে বিশ্রাম করার জন্য একটা সুবিধা হয়। বারবার আশ্বাস দেওয়া হলেও আজও নির্মাণ হয়নি টার্মিনাল। ট্রাক মালিক সমিতিকে দ্রুত টার্মিনাল নির্মাণ করার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। আমাদের বাস টার্মিনাল সংলগ্ন জায়গায় আমরা ট্রাক স্থাপনের পরিকল্পনা নিয়েছি, অথবা ট্রাক মালিক সমিতির সাথে আলোচনা করে সুবিধাজনক শহরের সুবিধাজনক জায়গায় আমরা ট্রাক স্ট্যান্ড করব। শ্রমিক ইউনিয়নের হিসাব মতে গোপালগঞ্জ জেলায় প্রায় 500 ট্রাক, লরি ও কাভার্ড ভ্যান রয়েছে। এই সংখ্যা বাড়ছে প্রতি মাসেই। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। সিরাজগঞ্জে শুরু হয়েছে মাসব্যাপী বৈশাখী মেলা ও লোকজ সাংস্কৃতিক উৎসব। শহরের বিজয় সৌধ প্রাঙ্গণে এই উৎসব চলবে 21 মে পর্যন্ত। মেলায় দেশি পণ্যের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা, যা দেখতে প্রতিদিনই ভিড় করছেন শিশুসহ সব বয়সী দর্শনার্থী। সিরাজগঞ্জ থেকে সোহেল রানার তথ্য আরও জানাচ্ছেন আফরিন পপি। মাসব্যাপী বৈশাখী মেলা ও লোকজ সাংস্কৃতিক উৎসবে প্রতিদিনই ভিড় করছেন দর্শনার্থীরা। মেলায় এসে খুব খুশি শিশুরা, নারীরাও কিনছেন পছন্দের জিনিস। তবে প্রচন্ড গরমে দিনের বেলা বেচাকেনা কিছু কম হলেও সন্ধ্যায় বেড়ে যায়। দেশি পণ্যের পসর সাজিয়ে বসা দোকানিরাও খুশি মেলায় অংশ নিয়ে। বৈশাখী মেলা এবং লোকসঙ্গীত আয়োজন অত্যন্ত সুন্দর একটি সমন্বয় এখানে করা হয়েছে। অনেক কিছু কিনেছি, আমার ভালো লাগছে। মেলা এসে ভালো লাগছে, কারণ এবছর অনেক সুন্দর করে করছে। পয়লা বৈশাখে উপলক্ষে মেলায় আমাদের অনেক আনন্দ লাগতেছে, অনেক আমরা আনন্দিত। ঢুকতেই মনে হলো ভালো কিছু একটা পাবো ভিতরে ঢুকলে, তো ঢুকলাম, ওভারঅল ভালোই লাগছে। আলহামদুলিল্লাহ বেচা বিক্রি মোটামুটি যা আছে শুকরিয়া, তবে বেচা বিক্রিটা বেশি হয় সুন্দর পরে। ফাউন্ডেশন, ফেস পাউডার, আইলাইনার, মাস্কারা, লিপস্টিক এইগুলো সেল হয় বেশি। বৃহস্পতিবার রাতে শুক্রবারে বেচাকেনাটা একটু ভালো হয়, আর প্রচুর সব দিনে সেম। বাংলার লোকজ সাংস্কৃতিক ঐতিহ্যকে ধরে রাখার লক্ষ্যে এ মেলার আয়োজন বলে জানালেন মেলা আয়োজক কমিটির সভাপতি। বাংলা নববর্ষ, বাঙালি যে লোক সাংস্কৃতিক লোক ঐতিহ্য, এটি ধরে রাখার উদ্দেশ্যেই আসলে এই আমাদের বৈশাখী মেলা এবং লোক সাংস্কৃতিক উৎসব। প্রতিদিন সকাল 11টা থেকে রাত 10টা পর্যন্ত চলবে এ মেলা। বৈশাখী মেলার এমন আয়োজন প্রতি বছরই করার দাবি দর্শনার্থীদের। আফরিন পপি, প্রবাস সংবাদ। কাতারে দেশীয় কাচ্চি বিরিয়ানির সমাহার নিয়ে যাত্রা শুরু করল বহুল আলোচিত বাংলাদেশি মালিকানাধীন সানিবিডি কাচ্চি ভাই রেস্টুরেন্ট। কাতারের রাজধানী দোহা মাতার কাদিম ফুড প্লাস মার্কেটের পাশে কাচ্চি ভাই রেস্টুরেন্ট উদ্বোধন করা হয়। ফিতা কেটে কাচ্চি ভাই রেস্টুরেন্টের উদ্বোধন করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। কাচ্চি ভাই রেস্টুরেন্টের স্বত্বাধিকারী নিয়াজ কবির চৌধুরী বাবুল ও রিয়াজ কবির চৌধুরী সোহেল। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। টানা তাপপ্রবাহের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি, দীর্ঘ হওয়ার আভাস আবহাওয়া দপ্তরের। বজ্রপাতের আশঙ্কায় সতর্কতার পরামর্শ। পুরোপুরি না নিভলেও নিয়ন্ত্রণে সুন্দরবনের আগুন, কারণ অনুসন্ধানে বন বিভাগের 3 সদস্যের কমিটি। রাজনৈতিক সদিচ্ছা ছাড়া পরিবহন চাঁদাবাজি নিয়ন্ত্রণ অসম্ভব, মত বিশ্লেষকের। গডফাদাররা ধরাছোঁয়ার বাইরে থাকায় হতাশা।
এবং চট্টগ্রামের সিরিজের দ্বিতীয় টি-20তে জিম্বাবুয়েকে 6 উইকেটে হারালো বাংলাদেশ। সহজ জয়ে সিরিজের 2-0-তে এগিয়ে টাইগাররা। এই ছিল মোহনা সংবাদে। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। সঙ্গে থাকার জন্য সবাইকে